বর্তমানে একমাত্র এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে দেশে, সাথে রয়েছে জ্বালানি সংকট। এখন ইনস্ট্যান্ট সমাধান দরকার। সরকার দেখলাম বলছে বিরোধী দলকে তাদের কোনো প্ল্যান থাকলে শেয়ার করতে। সেখানে এনসিপি পরামর্শ দিয়েছে এলএনজি টার্মিনাল আরও 2টা যুক্ত করতে, স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান করতে, রিডিং মুখযুক্ত আধুনিক মিটার লাগানোর বিষয়ে। এগুলো সব দীর্ঘমেয়াদী সমাধান। জামাত এখনো কোনো ইনস্ট্যান্ট সমাধানের পরামর্শ দেয়নি। আপনি কি কোনো পরামর্শ দিতে চাচ্ছেন কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান এই সরকার আসার পর থেকে জ্বালানি তৈলের দাম বৃদ্ধি করলো জনগণের কাছে কোনো পরামর্শ আলোচনা করা ছাড়াই। আপনি দেখেন, যেখানে আমি নিজে সেলফ ড্রাইভ করি ঢাকা শহরে, আমার কাছে 1 লিটার তৈলের দাম 1 টাকা থেকে 2 টাকা বৃদ্ধি পেলে আমার জন্য কষ্টের, সেখানে 121 টাকা 22 টাকা থেকে হয়ে গেল 145 টাকা। নতুন করে বাংলাদেশের যে মূল সমস্যাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এখন গ্যাস সমস্যা, এবং এই গ্যাস সমস্যার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেটা কিন্তু তারা শুরুতেও নিতে ব্যর্থ হয়েছে, এখনও নিতে ব্যর্থ হচ্ছে। যেমন গতকালকেও জনাব তারেক রহমান সাহেব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিরোধী দলের কাছে যে 6 মাসেও যদি আপনারা কোনো প্ল্যান দিতে পারেন আমরা সেই প্ল্যানটা এক্সিকিউট করব, চেষ্টা করব, দেখব। আপনার যেখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান মহান সংসদে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বললেন যে জ্বালানি তেলের সংকট নিরসনে এটা আপনার একক সমস্যা না, এটা জাতীয় সমস্যা, আসেন আমরা একসাথে সমাধান করি। তার মানে কতটা সে সফটেড যে তিনি তাদের প্রতি সেই ধরনের আহ্বান করেছেন। যদিও প্রধানমন্ত্রী তখন একটা কমিটি করেছেন যেখানে তাদেরকে বিরোধী দলের লোকজনদেরকেও রেখেছেন, এবং সেই রাখার পরবর্তীতে আমরা একটু হলেও দেখলাম যে হ্যাঁ, রাষ্ট্রের কিছুটা হলেও উন্নতি বা একসাথে বসার এক ধরনের মেজাজ আমরা দেখেছি। কিন্তু আজকেই সম্ভবত কিছুক্ষণ আগে জামাতের পক্ষ থেকে একটা, মানে আমরা যখন এখন টকশো করছি এই মুহূর্তে তারা একটা প্রেস রিলিজ দিয়েছেন, এবং সেটাতে বিস্তারিত কি দিয়েছেন সব পত্রপত্রিকা এখনো আসেনি। তবে তারা যতটুকু আমি টকশোতে ঢোকার শুরুতে দেখেছি, তারা যে অভিযোগটা করেছেন যে 3 জন ব্যক্তি টোটাল সেই জ্বালানি তেলের দামের বৃদ্ধির সময় 5 জন ব্যক্তিকে বিরোধী দল থেকে কমিটিতে নেওয়া হয়েছে, তার মধ্যে 3 জন ব্যক্তি জামাত ইসলামেরই দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কিন্তু তারা যে পরামর্শগুলো বা যেভাবে সরকারকে সহযোগিতা করতে চেয়েছে সেইভাবে সরকারের অগ্রসর হয়নি বলে ইতিমধ্যে তারা আমাদের মিয়া গোলাম পরোয়ার সাহেব মন্তব্য করেছেন। দেখেন, সরকার আসলে যে সমস্যাটা সেটা হচ্ছে যে সরকার কি শুধুমাত্র আমাদের এই তেলের দাম, জ্বালানির দাম কিংবা গ্যাসের দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা নিয়ে বিপাকে আছে? আমি মনে করি সরকার বিপাকে আছে এর চেয়েও মহা সংকট। গত 6 মাসে সরকারের কোনো সফলতার একটা উদাহরণ আপনি দেখাতে পারবেন না যে সরকার সফল করতে পেরেছে জাতীয় জীবনে, কিংবা আমাদের এই জুলাই পরবর্তী 24 পরবর্তী বাংলাদেশকে নতুন একটা বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জনগণ যেটা চেয়েছে সেটা তারা জনগণের আস্থা অর্জন করতে পারছে, এর একটা পারবেন না। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই একটাও কি করে নাই বিএনপি? হ্যাঁ করে নাই। কেন করে নাই? 24 পরবর্তী বাংলাদেশের আপনি যখন দায়িত্ব নিলেন, সংসদে ঢুকেই কিন্তু আপনি প্রতারণার আশ্রয় নিলেন। আপনাকে বলা হলো সংস্কার, গণভোট এগুলো নিয়ে আপনি সংসদে সোচ্চার থাকবেন, এবং নিয়ম অনুযায়ী বিএনপিকে সবচেয়ে বেশি সোচ্চার থাকার কথা, কারণ 2/3 মেজরিটি তো যেভাবেই হোক ক্ষমতায় তো তিনিই এসেছেন। তিনি এখানে গিয়ে বাংলাদেশের গণভোট, যেভাবেই হোক শব্দটা, যেভাবেই হোক এজন্যই বলতে হচ্ছে বাংলাদেশের গণমানুষ সহ সাধারণ নাগরিক সহ, আপনি হয়তো জানেন না কারণ সাংবাদিকতার পেশাটা তো বাংলাদেশে এক ধরনের সরকার নির্ভর হয়ে গিয়েছে বিগত দিনে, যদিও নতুন প্র্যাকটিসিং কি আছে আমি জানি না, কিন্তু গত 16 বছর কিন্তু আমরা দেখেছি ওই ধরেন আগস্টে মানুষ মারা হচ্ছে তখনও কিছু কিছু সাংবাদিক গিয়ে তাদেরকে শেখ হাসিনাকে বুঝলাচ্ছে। কিছু ছিল, আপনি তো ওভারঅল না, সেই প্রেসারের জায়গা থেকে সরকার হয়তো বের হচ্ছে বিধায় আমরা আপনার সামনে দাঁড়িয়ে কিছু কথা বলতে পারছি, কিন্তু আগের সেই প্রেসার থাকলে তো এই সাংবাদিকদের সাথে আমরা কথাও বলতে পারতাম না। সেই জায়গা থেকে আমি বলছি, বাংলাদেশে যে একটা মেকানিজমের নির্বাচন হয়ে গিয়েছে এটা তো সবাই জানে। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আপনার একদিকে বৈঠক হলো, নির্বাচনের ডেট ফিক্সড হলো, আপনার ডিপ স্টেটের সিদ্ধান্তের আলোকে যে কয়টা সিট জামাতকে দেওয়ার সেই কয়টা আপনারা গুনে বেছে দিয়েছেন। ভোট হয়েছে দিনে সুষ্ঠু, আর রাতের বেলার আপনার ভোট গণনা হয়েছে আপনার বিএনপি পাক্ষিক জায়গায়। এই জায়গাটা একটু শেষ করছি। তো আমি সেই জায়গা থেকে এই নির্বাচনটাকে মন্দের ভালো অপশন হিসেবে গণতন্ত্রের রক্ষার জন্য আপনি এগিয়ে যেতে পারেন, কিন্তু এই নির্বাচনটা 100% যে আপনার সঠিক
সঠিকভাবে মানুষের যে মতামত সেটা প্রকাশিত হয়েছে তা হয়নি। তাহলে কি আপনি এটাকে রাতের ভোটের সাথে না, তুলনা রাতের করছেন? ভোটের সাথে আমি তুলনা করছি না, দিনই ভোট হয়েছে। আপনি তো বললেন যে দিনে ভোট হয়েছে, ফলাফল নির্ধারিত হয়েছে রাতে। তাহলে তো রাতের ভোটের মতোই হলো এক ধরনের। ফলাফলটা তো ডক্টর ইউনূস সাহেবের উন্নত, ডক্টর ইউনূস সাহেবকে দিনে গালিগালাজ করে, আবার ইউনূস সাহেবের সাথেই বৈঠক করে যা হয়েছে সেই বৈঠকের রেজাল্ট তো আমরা আপনাদের একজন ওই যে রেজওয়ানা আপা ছিলেন দায়িত্বে একজন উপদেষ্টা, তিনি তো বলেই দিলেন যে আমরা অনেককে উপরে আসতে দেইনি। তো এই যে আসতে দেইনি, কাকে আপনি আসতে দেননি? তো সেই জায়গার লম্বা আলোচনা, আপনি সেই আলোচনা করলে রাতভর আপনার টকশো করতে হবে। কিন্তু আমি যে জায়গাটা বলতে চাই যে কোনো মূল্যে বিএনপি এসেছে, এখন তো বিএনপির দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের সকল কিছুকে সংস্কার করা। সংসদে দুইজন ব্যক্তি বক্তব্য রাখলেন, একজন ব্যক্তি বললেন কি যে আমরা এই সংস্কার প্রক্রিয়াগুলো ব্যাপারে শুধুমাত্র ইউনূস সাহেবের সাথে আলোচনা করেছি এ কারণে ওই সময় কমিশনে যে নির্বাচনটা দ্রুত করো। তার মানে আপনি মুনাফিকি করেছেন, সেটা আবার সংসদে স্বীকার করছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী সেই সময় আবার গণভোটের পক্ষে, কিন্তু নির্বাচনের সময় তিনি জনগণের কাছে ভোট চেয়েছেন। তাহলে কি দাঁড়ালো যে আপনি ভোটও চাইলেন, আবার সংসদে গিয়ে অস্বীকার করলেন, শপথ নিলেন না। তারপরে আরেকজন মন্ত্রী কয়েকদিন আগে রবি সাহেবকে দেখলাম, তিনি সংসদে দাঁড়িয়ে তো ডাইরেক্ট বলেই দিলেন যে ট্যাক্স টোক যেগুলো কমানোর কথা কর, এগুলো নির্বাচনী প্রতিশ্রুতি মাত্র, আমি এগুলা আসল কথা না। তার মানে কি বিএনপি যা বলে সেটা কি শুধুমাত্র প্রতিশ্রুতি হিসেবে বলে এবং পরবর্তীতে রাখে না? এইটাই বাস্তবতায় দেখা যাচ্ছে। আর সে কারণেই আমি মনে করি যে সরকারের হাতে অফুরন্ত 6 মান্থের সুযোগ থাকার পরেও তারা সেটা করে না। একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। দেখেন, এই যে আমাদের প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচনটা জাতির সাথে আরেকটা প্রহসন এবং তামাশা এবং প্রতারণা। যদিও জামাত এখানে অংশগ্রহণ করছে, বিরোধী দল অংশগ্রহণ করছে মন্দের ভালো অপশন হিসেবে, কেন প্রতারণা বলছি? আপনার নির্বাচন কমিশন নিজেই ঘোষণা দিচ্ছে যে এখানে ভোট যে দল তার পক্ষে দিতে হবে, এর বাইরে দিতে গেলে তার সংসদ সদস্য পদ থাকবে না। এমনকি আমাদের নুরুল ইসলাম মনি সাহেব, যিনি আমাদের মাননীয় চিফ হুইপ, তিনি বললেন যে আমাদের সংসদ সদস্যের বিধি অনুযায়ী 70 অনুচ্ছেদ অনুযায়ী যার ভোট তার ওই দলের প্রার্থীকে দিতে হবে। তো ওই দলের প্রার্থীকেই যদি আপনার দিতে হয়, তাহলে এখন জ্বালানি সংকটের সময় টাকা পয়সা খরচ না কইরা আপনি বিএনপির পক্ষ থেকে ঘোষণা দিয়ে আপনার মানে প্রেসিডেন্ট একটা নিয়ে নিলেই তো হয়। তার মানে এই প্রসিডিওরের মধ্যে আপনি যে যাচ্ছেন, এটাতে রাষ্ট্রের কাঠামোটাকে আপনি নস্যাৎ করছেন। বরং গত 6 মাসে এই সরকারের হাতে অফুরন্ত একটা সুযোগ ছিল, তারা যদি আইনটাকে সংস্কার করতে পারত, এবং যেটা আমরা বারবার চেয়েছি, এই 70 অনুচ্ছেদের সংসদ সদস্যরা, যেমন এই যে আমাদের পাপিয়া আপা সংগ্রামী মানুষ, কথা বলে স্পষ্ট, আগেও বলেছে এখনো বলছে, সেই জায়গা থেকে ওনাদের মতো মানুষরা যদি সংসদে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারতেন, সরকারের কোনো একটা সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারতেন, ওইটা ছিল সঠিক কাজ। এবং তাহলে আমরা অন্তত বুঝতাম কোন ব্যক্তি প্রেসিডেন্ট হয়, কোন ব্যক্তি হয় না। এখন ভোট হচ্ছে একটা ডেমো, বিএনপি জানে আমার ভোট 80টা বা 90টা, আর জামাত জানে আমার ভোট 200 এতটা। তার মানে এর মাঝখানের এই যে ফটোকপি করবেন, কাগজ নিবেন, ডেমো করবেন, ওখানে যে ড্রামা করবেন, এই জাতির সাথে প্রতারণা করা ছাড়া আর কিছুই না। এবং 24 পরবর্তী বাংলাদেশে এটা জনগণ প্রত্যাশা করে না।